Hello students, welcome to all of you in this amazing platform, The Mystery of Science. তো আজকের ক্লাসে আমরা রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস এই চ্যাপ্টারের আন্ডারে থাকা অত্যন্ত ভাইটাল দুটো টপিক ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট এবং পলিনেশন সম্পর্কে পড়বো। এই চ্যাপ্টারটা আমরা অলরেডি আগের ক্লাসে স্টার্ট করেছিলাম এবং সেখানে ইন্ট্রোডাক্টরি কয়েকটা টপিক আমরা কভার করেছি, যেরকম ফুলের গঠন সম্পর্কে জেনেছি, ফুলের আউটলাইন স্ট্রাকচার সম্পর্কে আমরা জেনেছি এবং সেখানে মেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট কিভাবে হয় তার সম্পর্কেও আমরা ডিটেলসে জেনে নিয়েছি। তো আজকে আমরা জানবো এর থেকে এই দুটো টপিক। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তাহলে আমাদের প্রথম টপিকটা নিচ্ছি কি, যে পিস্টিলের স্ট্রাকচার সম্পর্কে আমরা জানবো। কারণ নর্মালি যদি দেখতে হয় যে ফিমেল গ্যামেটোফাইট কিভাবে ডেভেলপ হয়, তো সেক্ষেত্রে প্রাথমিকভাবে আমাদের জানা উচিত যে এই যে ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপ হয় যে জায়গাটার মধ্যে, তার স্ট্রাকচারই বা কি। অর্থাৎ আমাদের এখানে স্ত্রী স্তবকের গঠন সম্পর্কে একটু ডিটেলসে জানতে হবে। আচ্ছা, প্রথমে বলে রাখি যে পিস্টিল যে দেখতে পাওয়া যায় ধরো ফুলের মধ্যে, এর সংখ্যাটা একটাও হতে পারে, একাধিক হতে পারে, বিভিন্ন ফুলের ক্ষেত্রে বিভিন্ন রকম দেখতে পাওয়া যায়। তো সেই অনুযায়ী এক্ষেত্রে পিস্টিলের সংখ্যাটা তাহলে বলা হচ্ছে যে কিছু ফুলের ক্ষেত্রে এর সংখ্যাটা একটা হয়, অথবা কিছু ফুলের ক্ষেত্রে এরকম হতে পারে যে সংখ্যাটা একাধিকও হতে পারে। যদি একটা হয় সেক্ষেত্রে ওই রকম ফুলকে বলা হয় মনোকার্পিলেরি। মনোকার্পিলেরি। আচ্ছা, যদি একাধিক হয় তখন বলা হয় কি মাল্টিকার্পিলেরি। মাল্টি কার্পিলেরি। আচ্ছা, হ্যাঁ, এখানে দেখো এই যে পিস্টিল যে হয়, পিস্টিলের আর একটা টার্ম ইউজ করা হয়, একে কার্পেলও বলা হয়। এই সেন্সে কার্পিলারি কথাটা আসছে, এই কার্পেলও বলা হয়, এটা যেন মনে থাকে। এই জন্য একে মনোকার্পিলারি বা একে মাল্টি কার্পিলারি বলছে। আচ্ছা, এখানে দেখো এই যে মাল্টি কার্পিলারি যদি হয় তাহলে জানছি কি এখানে একাধিক কার্পেল প্রেজেন্ট থাকছে বা পিস্টিল প্রেজেন্ট থাকছে, এবং এরা যে প্রেজেন্ট থাকছে একটা ফুলের মধ্যে, এরা ফিউজড অবস্থায় থাকতে পারে, অর্থাৎ একে অপরের সাথে জুড়ে থাকতে পারে, অথবা সেপারেট অবস্থায় ইন্ডিভিজুয়ালিও থাকতে পারে। যদি এরা ফিউজড কন্ডিশনে থাকে, অর্থাৎ এই যে পিস্টিল গুলো যদি জুড়ে থাকে একে অপরের সাথে, তখন সেক্ষেত্রে তাকে বলা হয় সিনকার্পাস। সেক্ষেত্রে তাকে বলা হয় সিনকার্পাস। আচ্ছা, যখন এরা সেপারেট থাকছে, একে অপরের সাথে জুড়ে থাকছে না, অর্থাৎ ওপেন কন্ডিশনে আছে, ইন্ডিভিজুয়ালি তারা সেপারেট আছে, তখন তাকে বলা হচ্ছে অ্যাপোকার্পাস। অ্যাপোকার্পাস। আচ্ছা, এই অ্যাপোকার্পাস এবং সিনকার্পাসের ছবি কিন্তু তোমাদের এনসিইআরটি তে আছে, এনসিইআরটি বইটা তোমরা অবশ্যই কাছে রাখো, যে লক্ষ্য করো সেখানে পেয়ে যাবে। আচ্ছা, সিনকার্পাসে দেখো, সিনকার্পাসের একটা উদাহরণ সেখানে দেওয়া আছে, এর এক্সাম্পল দেওয়া আছে পেপাভার। আর অ্যাপোকার্পাসের উদাহরণ দেখো দেওয়া আছে মাইকেলিয়া। অবশ্যই উদাহরণগুলো মনে রাখো, যাতে ধরো বর্তমান যে কোশ্চেন যে হচ্ছে সেটা দেখা যাচ্ছে যে ডায়াগ্রাম বেসড হচ্ছে। তো সেক্ষেত্রে যেগুলো দেখা যাচ্ছে যে তোমার এনসিইআরটি লাইনের মধ্যে নেই কিন্তু ছবিতে আছে, সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমাদের এই দুটো এক্সাম্পল কিন্তু মনে রাখতে হবে, যে ফিউজড যখন হয়, সিনকার্পাস যখন হয় তার উদাহরণ হয় পেপাভার, আর যদি অ্যাপোকার্পাস হয় ওপেন টাইপের হয় সেক্ষেত্রে হয় মাইকেলিয়া। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা একটা নর্মাল যদি আমরা পিস্টিল নিই, তার স্ট্রাকচার কি আছে দেখো। তার যে কোনো পিস্টিলের যদি স্ট্রাকচার দেখা হয়, তার মূলত তিনটে পার্ট হয়। নিচের পার্টটাই কি বলা হচ্ছে, যেটা থ্যালামাসের সাথে যুক্ত থাকছে, বাল্জ হয়ে থাকছে বা এক্সপেন্ডেড যে পার্টটা, ফুলে থাকা অংশটা, এর নাম দেওয়া হয় গর্ভাশয় বা ওভারি। একে বলছি আমরা ওভারি। আচ্ছা, সেকেন্ড পার্ট কি আসছে, সেকেন্ড পার্ট এই যে দণ্ডাকৃতি বা ফিলামেন্টাস যে পার্টটা, একে বলা হচ্ছে কি না গর্ভদণ্ড, বা একে বলছি আমরা স্টাইল। এবং এর যে ওপরের যে পার্টটা যেখানে এসে পোলেন গ্রেইন গুলো ড্রপ করে বা পোলেন গ্রেইন গুলো রিসিভড হয়, ওই পার্টটাকে বলছি আমরা কি স্টিগমা। এই পার্টটাকে আমরা নাম দিচ্ছি স্টিগমা। আচ্ছা, স্টিগমা যদি বলা হয় দেখো, তাহলে এখানে বলা হচ্ছে কি যে স্টিগমাতে এসে পোলেন গ্রেইন গুলো ড্রপ করছে, এইখানে এসে পোলেন গ্রেইন গুলো পড়ে, এই কারণে একে ল্যান্ডিং প্ল্যাটফর্ম বলা হয়। একে ল্যান্ডিং প্ল্যাটফর্মও বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো এই যে নিচের যে এই যে ওভারির পার্টটা, এই ওভারির পার্টটাকে এরকম কিছু বিভেদ প্রাচীর একে কয়েকটা চেম্বারে ভেঙে দেয়। ক্লিয়ার? তাহলে এই যে ইন্ডিভিজুয়াল এই যে চেম্বার গুলো পাওয়া যাচ্ছে, এই চেম্বার গুলোর নাম দেওয়া হয়, এদের বলা হয় ওভারিয়ান ক্যাভিটি। ওভারিয়ান ক্যাভিটি বা একে লকিউল বলা হয়।
লকিউল টার্মটা অবশ্যই মনে রাখবে। লকিউল মানে বলা হচ্ছে কি ওভারিয়ান ক্যাভিটি, অর্থাৎ ওভারিকে কয়েকটা বিভেদ প্রাচী কয়েকটা চেম্বারে ভাগ করে দেয়, প্রত্যেকটা চেম্বারকে বলা হচ্ছে ওভারিয়ান ক্যাভিটি বা লকিউল। আচ্ছা, এই লকিউলের মধ্যে এখানে অমোরা বা প্লাসেন্টা প্রেজেন্ট থাকে এইভাবে, প্রত্যেকটাতে ধরো এরকম করে অমোরা বা প্লাসেন্টা প্রেজেন্ট থাকে। এই প্লাসেন্টার সাথে এভাবে ডিম্বাণু যুক্ত থাকে, ডিম্বাণু যুক্ত থাকে। কি বলা হচ্ছে যে আমার এই যে স্ট্রাকচারটা আমি একে বলছি অমোরা বা প্লাসেন্টা, এবং এর সাথে অ্যাটাচড আছে অভিউল। আচ্ছা, এই যে অভিউল বলা হচ্ছে একেই আমরা জানছি মেগাস্পোরাঞ্জিয়াম নামে, যেরকম আমরা মাইক্রোস্পোরাঞ্জিয়াম নামে জেনেছিলাম। সেক্ষেত্রে মাইক্রোস্পোরাঞ্জিয়াম বলা হয়েছিল কাকে না, আচ্ছা এই যে অভিউল বলা আছে, অভিউলকেই তাহলে আরেকটা টার্ম ইউজ করা হচ্ছে এখানে, একে বলা হয় মেগাস্পোরাঞ্জিয়াম। একেই আমরা মেগাস্পোরাঞ্জিয়াম নামে জানছি। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো এই যে অ্যাকচুয়ালি যদি আমরা জানতে চাই আমাদের যেটা টার্গেট যে ফিমেল গ্যামেটোফাইট কিভাবে ডেভেলপ হয়, তো সেক্ষেত্রে আমাদের অভিউলের স্ট্রাকচারটাই জানা উচিত, কারণ এর মধ্যেই কিন্তু ফিমেল গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট হয়। তাহলে নেক্সট আমরা জানবো যে এই যে অভিউলটা দেখছি, এই অভিউলের স্ট্রাকচারাল ডিটেলস। দেখো একটা অভিউল যদি আমরা দেখি কমপ্লিট, তো সেক্ষেত্রে দেখতে পাবো যে এই যে পার্টটা, এই পার্টটার সাথে কিন্তু আমার প্লাসেন্টাটা যুক্ত ছিল। এখানে যে আমরা ছবিটা দেখছিলাম, এখানে এই যে প্লাসেন্টার সাথে যে পার্টটা আমরা জুড়েছি, এটা ওভিউলটাকে যখন আমরা এখানে মাইক্রোস্কোপিক ভিউ দেখছি তখন দেখতে পাচ্ছি এই যে পার্টটা এর সাথে জুড়ে ছিল, এবং এই যে স্টক যে পার্টটা অর্থাৎ বৃন্তের যে পার্টটা, একে নাম দেওয়া হয় ফিউনিকল। একে আমরা ফিউনিকল জানছি। তাহলে ফিউনিকলের কারণেই অভিউলটা কি হচ্ছে না প্লাসেন্টার সাথে অ্যাটাচ থাকে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো না, এরপরে এই যে পার্টটা আমরা পাচ্ছি, এই যে পার্টটা পাচ্ছি, একে বলা আছে, এই পার্টটাকে বলা হয় হাইলাম। একে নাম দেওয়া হয় হাইলাম। এই হাইলাম করে কি না, এটা ফিউজ করায়, জুড়ে দেয় তাকে না ফিউনিক্যালকে, এই যে টোটাল যে আমার অভিলের যে বডিটা এর সাথে জুড়ে দেয়। তাহলে হাইলামের কাজ যদি বলা হয়, এটা একটু মনে রাখবে, এটা দিচ্ছে প্রায় কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দেখা যাচ্ছে এসছে, যেটা কি করছে হাইলাম, তাহলে এটা হেল্প করে, হেল্পস টু ফিউজ the body of ovule with the funicle, ফিউনিক্যাল সাথে জুড়তে সাহায্য করছে। আচ্ছা, এরপরে আসছে কি না, এরপরে যদি দেখা হয় তাহলে এই যে ভেতরে একদম যে সেন্ট্রালি যে আমরা পার্টটা এঁকেছি, এটাকে বলা হচ্ছে এমব্রায়ো স্যাক বা ভ্রূণথলি। একে বলা হয় এমব্রায়ো স্যাক বা বাংলায় বলা হচ্ছে ভ্রূণথলি। আচ্ছা, এমব্রায়ো স্যাককে সারাউন্ড করে কিছু এরকম একটা টিস্যু স্তর থাকে, এখানে কিছু কোষ এরকম করে দেখতে পাওয়া যায়। ধরো এটা কন্টিনিউয়াস এরকম কিছু একটা ফার্টাইল সেলের একটা স্তর দেখতে পাওয়া যায়, একে বলা হয় নিউসিলাস। এর নাম দেওয়া হচ্ছে নিউসিলাস। অ্যাকচুয়ালি কি হয়, এই নিউসিলাস থেকে কিন্তু এমব্রায়ো স্যাক উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয় সেটা আমরা মেগা গ্যামেটোজেনেসিসে জানবো। আচ্ছা, এরপরে আসছে কি না, এরপরে চলে আসছে এই যদি আমরা নিউসিলাস দেখি, নিউসিলাসের বাইরের দিকে পরপর করে দুটো ওয়াল চলে আসছে, যাদের আমরা ইন্টেগুমেন্ট নামে জানছি। এই ইন্টেগুমেন্ট গুলোকে তাহলে নিউসিলাসের ঠিক পরে থাকাটাকে বলছি আমরা কি যে ইন্টারনাল ইন্টেগুমেন্ট, ইন্টারনাল ইন্টেগুমেন্ট। এর বাইরে থাকছে এক্সটার্নাল ইন্টেগুমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এছাড়া দেখো না, এই যে উপরের দিকে যদি দেখি আমরা, এই যে ইন্টেগুমেন্টের যে দুটোর ওয়াল ছিল, এরা ঠিকঠাক করে দেখো একটা জায়গায় গ্যাপ বানিয়েছে উপরের দিকে, এই যে পার্টটাই দেখতে পাচ্ছ যে গ্যাপ একটা তৈরি করেছে, এরা কন্টিনিউ নেই। এই যে গ্যাপটাকে বলা হয় মাইক্রোপাইল। এই যে ছিদ্রাকার যে গ্যাপটা দেখতে পাচ্ছি ছিদ্রের মতো, এটা বলছি আমরা মাইক্রোপাইল। হ্যাঁ, আচ্ছা, এই সেন্সে দেখো এটা এদিকটা যদি আমি যেহেতু মাইক্রোপাইল ধরছি, তাহলে এই সাইডটাকে, এই পোলটাকে আমরা বলছি কি মাইক্রোপাইলার পোল বা মাইক্রোপাইল পোল, মাইক্রোপাইল মেরু। আচ্ছা,
এবং এর ঠিক বেসাল যে পার্টটা, এই নিচের দিকের অংশটা, এই অংশটাকে বলছি আমরা চেলাজাপুল। চেলাজাপুল, ঠিক। চলো, আচ্ছা, এরপরে আমরা জানবো যে কি করে এই যে এমব্রায়ো সেকটা, যেটাকে বলা হয় নরমালি ফিমেল গ্যামেটোফাইট, এই এমব্রায়ো সেককে অ্যাকচুয়ালি ফিমেল গ্যামেটোফাইট বলা হয়, এটা কিভাবে তৈরি হয়? এটা কিভাবে তৈরি হয়? চলো, আচ্ছা, তাহলে দেখো মেগাস্পোরোজেনেসিসের আন্ডারে তাহলে আমরা জানছি যে মেগাস্পোরোজেনেসিসের আন্ডারে জানছি যে কিভাবে ফিমেল গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট হয়, এবং ফিমেল গ্যামেটোফাইট সম্পর্কে তাহলে কি জানছি আমরা? ফিমেল গ্যামেটোফাইট কাকে বলা হয়? এমব্রায়ো স্যাককে। আচ্ছা, এমব্রায়ো স্যাক কিভাবে তৈরি হয় যদি বলা হয়, নরমালি দেখো যখন ফুলটা ইম্যাচিওর থাকছে, তার মধ্যে যে গর্ভাশয়টা তৈরি হয়েছে, ওই গর্ভাশয়ের মধ্যে থাকা অভিযোগে কিন্তু আমরা কোনো রূপ ফিমেল গ্যামেটোফাইট দেখতে পাচ্ছি না। সেখানে পুরো যে সেন্ট্রাল পার্টটা, তার যে কেন্দ্রীয় অংশটা, এটা টোটালটাতে নিউসিলাস সেল দিয়েই পূর্ণ আছে, বা নিউসিলাস টিস্যু এখানে কমপ্লিটলি থাকে। কিন্তু এই নিউসিলাসের মধ্যে থাকা কোনো একটা সেল, এই যে সেলটা দেখতে পাচ্ছ তোমরা, এই সেলটা হঠাৎ করে বড় হয়েছে, ফাংশনাল হয়েছে, যে কি হয়েছে না, সেটা অনেকটা বড় হয়ে এই ইন্ডিভিজুয়াল একটা সেলে কিন্তু এমব্রায়ো স্যাকটাকে ফর্মেশন করায়। কি করে করায় এটা আমরা জানবো। তাহলে টোটাল জানছি কি, এই যে টিস্যুটা আমরা সেন্ট্রালে দেখছি, এটাকে বলছি আমরা নিউসিলাস। এবং এটা কার মধ্যে দেখা হচ্ছে? যখন ইম্যাচিওর ডিম্বাশয়ের মধ্যে দেখছি, ইম্যাচিওর ওভিউলের মধ্যে দেখছি, তখন এই কেসটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, একে তাহলে বলছি চ্যালাজাইন্ট, আর এদিকটা আমি বলছি মাইক্রোপাইলারিন্ট। আচ্ছা, তাহলে এখানে ধরো এই যে সেলটা, যে সেলটা এখানে অ্যাকচুয়ালি ফিমেল গ্যামেটোফাইট তৈরি করার জন্য সিলেক্ট হয়েছে, এই সেলটাকেই আমরা বলছি মেগাস্পোর মাদার সেল। মেগাস্পোর মাদার সেল, মেগাস্পোর মাদার সেল। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, এবারে দেখো এই যে সেলটা যে এখানে ডেভেলপ হয়েছে, এই সেলটা হচ্ছে কি না, এই সেলটা যে এমএমসি, এ মিওসিস সেল ডিভিশন করা শুরু করছে, মিওসিস করা শুরু করেছে। মিওসিস সেল ডিভিশন করে মিওসিস ওয়ানের দ্বারা, অর্থাৎ ফার্স্ট মিওটিক ডিভিশনের দ্বারা, এর দুটো সেল তৈরি করছে। এখানে লক্ষ্য করো ভালো করে, দেখো এর ভেতরের দিকে এই যে নিউক্লিয়াস সেলগুলো সারাউন্ড করে আছে, এর মধ্যে এই সেলটা এবারে মিওটিক সেল ডিভিশন করে দুটো সেল বানিয়েছে। মিওটিক সেল ডিভিশনে, ফার্স্ট মিওটিক ডিভিশনে দুটো সেল বানিয়েছে। আচ্ছা, এই যে দুটো সেল বানিয়েছে, এই দুটো সেল পরে গিয়ে দেখো এরা চারটা সেল তৈরি করছে। তাহলে এই যে মাইক্রোভেলার ইন্ট ছিল এদিকটা আমার, এদিকে ছিল চ্যালাজা ইন্ট। আচ্ছা, এবং এক্ষেত্রে বলছি কি, তাহলে নিউক্লিয়াস সেলগুলো এখন তাকে সারাউন্ড করে আছে, এবং তার মধ্যে এই যে সেলটা বড় হয়েছে, এই বড় হয়ে যাওয়া সেলটা দুটো সেল বানিয়েছে ফার্স্ট মিওটিক ডিভিশনের দ্বারা। এবং এই দুটো সেল এরপরে কি হচ্ছে, মিওসিস টু ঘটাচ্ছে। মিওসিস টু ঘটাচ্ছে, মিওসিস টু এর ফলে আলটিমেট সেখানে চারটা সেল তৈরি হচ্ছে, চারটাই হ্যাপ্লয়েড সেল তৈরি হচ্ছে। এই চারটা যে হ্যাপ্লয়েড সেল তৈরি হয়, এই চারটা হ্যাপ্লয়েড সেলের মধ্যে এই যে চ্যালাজা ইন্ট থাকছে, চ্যালাজা ইন্ট এদিকটা আমরা বলছি তাহলে মাইক্রোভেলার ইন্ট, এই চ্যালাজা ইন্টের দিকে থাকা সেলটাই শুধুমাত্র রিটেন করে, বাকিগুলো কি হয়, নষ্ট হয়ে যায়। তিনটা সেল এখানে ডিজেনারেট করে যায়, শুধুমাত্র চ্যালাজা ইন্টে থাকা একটা সেল পারসিস্ট করে থেকে যায়, এবং দিয়ে বানাচ্ছে কাকে, না ফিমেল গ্যামেটোফাইটকে বা এমব্রায়ো স্যাককে। ক্লিয়ার? আচ্ছা, নরমালি দেখো সব ফুলের ক্ষেত্রে যে এই ঘটনা ঘটে, অর্থাৎ চ্যালাজা ইন্টের দিকে থাকা একটা সেলই সিলেক্ট হয়, পারসিস্ট করে, বাকি তিনটা সেল নষ্ট হয়ে যায়, এরকম ঘটনাটা কিন্তু নয়। এটা ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায়। এবং এই ধরনের যে ডেভেলপমেন্টটা, অর্থাৎ এখানে যে এই যে একটা সেল সিলেক্ট হয়ে ফিমেল গ্যামেটোফাইটকে বানাচ্ছে, এই ঘটনাটাকে বলা হয়, এরকম ডেভেলপমেন্ট প্রসেসটাকে বলা হয় মনোস্পোরিক কন্ডিশন, মনোস্পোরিক ডেভেলপমেন্ট। কিন্তু কিছু কিছু ফুলের ক্ষেত্রে এরকম দেখা যায় যে সেক্ষেত্রে ধরো এই যে দুটো সেল ছিল, এরা সিলেক্ট হয়ে যেতে পারে, দুটো সেল। তো দুটো সেল যদি সিলেক্ট হয় তাকে বলা হচ্ছে কি ডাইস্পোরিক, বা যদি চারটা সিলেক্ট হয়ে যেত তাহলে বলা হতো টেট্রাস্পোরিক। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মনোস্পোরিক দেখতে পাওয়া যায়। এই জন্য এনসিইআরটিতে তোমাকে শুধুমাত্র এরই ডেভেলপমেন্ট প্রসেসটা দেওয়া আছে, যেটা হচ্ছে মনোস্পোরিক ডেভেলপমেন্ট, অর্থাৎ আমরা মনোস্পোরিক ডেভেলপমেন্টটাই করবো। আচ্ছা, এর মধ্যে তাহলে জানছি কি, আমরা তিনটা সেল ডিজেনারেট করে গেছে, নষ্ট হয়ে গেছে, একটা সেল পারসিস্ট করে গেছে। এই সেলটা কি হচ্ছে তাহলে, এরকম ভাবে টোটাল এটা বানাচ্ছে আমার এমব্রায়ো স্যাক। এই এমব্রায়ো স্যাককে বানিয়েছে। এবং এই যে সেলটা, যে সেলটা তোমার এখানে পারসিস্ট করছে, এই যে সেলটা তোমার পারসিস্ট করছে, এই সেলটাকে বলা হচ্ছে কি ফাংশনাল মাদার সেল।
ফাংশনাল মাদার সেল। ক্লিয়ার? আচ্ছা, এই যে ফাংশনাল মাদার সেল হয়, এক্ষেত্রে দেখো এই যে এমব্রায়োসাইটটা তৈরি হয়েছে, এমব্রায়োসাইটটা কিন্তু এখনো ফাইনালাইজড না, অর্থাৎ এটা টিপিক্যাল মেল গেমেটোফাইট এখনো কে বলবো না। সেক্ষেত্রে এর মধ্যে আরো কিছু মাইটোটিক ডিভিশন ঘটে। এর মধ্যে থাকা নিউক্লিয়াসটা পরপর 3বার মাইটোটিক ডিভিশন করে, মোট 8টা নিউক্লিয়াস বানায়, এবং তারপরেই আমরা তাকে বলছি কি না একটা কমপ্লিট ফিমেল গ্যামেটোফাইট, বা বলা হচ্ছে কি যে টিপিক্যাল ফিমেল গ্যামেটোফাইট। ক্লিয়ার? তাহলে এরপরের কন্ডিশন আমরা কি দেখতে পাবো না, এই যে নিউক্লিয়াসটা আমার এই যে জায়গাটায় আছে, এই নিউক্লিয়াসটা পরপর 3বার করে 3বার মাইটোটিক ডিভিশন করবে। তাহলে এখানে 3 সাকসেসিভ মাইটোটিক ডিভিশন টেক প্লেস, ঘটে। আচ্ছা, প্রথম মাইটোটিক ডিভিশনের কারণে যদি এই যে নিউক্লিয়াসটা তাহলে প্রথম যদি ডিভাইড করে ধরো, তাহলে কি হবে, দুটো সেল এরকম তৈরি করে নিবে, দুটো নিউক্লিয়াস তৈরি করবে, সেল বলবো না, দুটো নিউক্লিয়াস তৈরি করবে হ্যাপ্লয়েড। এটা বলা হচ্ছে ফার্স্ট মাইটোটিক ডিভিশন, ফার্স্ট মাইটোটিক ডিভিশন। আচ্ছা, এরপরে আসছে সেকেন্ড, সেকেন্ডে কি হবে, সেকেন্ডে যখন মাইটোটিক ডিভিশন হবে তখন এদিকে দুটো সেল, এদিকেও দুটো সেল এরকম তৈরি হবে, বা দুটো করে নিউক্লিয়াস তৈরি হবে হ্যাপ্লয়েড। আচ্ছা, এরপরে আসছে, এরপরে যখন আবার মাইটোটিক ডিভিশন এখানে হবে, তাহলে এটা বলছি মাইটোটিক ডিভিশন 2, আর এটা বলছি 3। তাহলে যখন থার্ড জেনারেশনের মাইটোটিক ডিভিশন হবে তখন দেখতে পাবো না এর মধ্যে টোটাল 4টা করে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে এরকম ভাবে। ক্লিয়ার? তাহলে কি বলা হচ্ছে, এখানে এই যে এমব্রায়োসাইটটা ছিল এর মধ্যে কিন্তু ডেভেলপমেন্ট প্রসেসটা আরো চলতে থাকে যতক্ষণ না তার মধ্যে 8টা নিউক্লিয়াস তৈরি হয়। এই 8টা নিউক্লিয়াস তৈরি করতে গেলে এর মধ্যে থাকা নিউক্লিয়াসটা পরপর করে 3বার মাইটোটিক ডিভিশন করে থাকে। ফার্স্ট মাইটোটিক ডিভিশনের কারণে দুটো সেল তৈরি হয়, দুটো দুদিকে দুটো নিউক্লিয়াস তৈরি হয়, দুটো দুদিকে অবস্থান করে। এরপরে কি করে, এই যে নিউক্লিয়াস গুলো ইন্ডিভিজুয়ালি আবার মাইটোটিক ডিভিশন করে। এরা যখন মাইটোটিক ডিভিশনে পার্টিসিপেট করছে তখন 4টা নিউক্লিয়াস তৈরি হচ্ছে, 4টা নিউক্লিয়াস কি করছে, আবার মাইটোটিক ডিভিশন, থার্ড মাইটোটিক ডিভিশন করছে। সেক্ষেত্রে টোটাল 8টা নিউক্লিয়াস তৈরি হয়। এই 8টা নিউক্লিয়াস তৈরি হওয়ার পরে অ্যাকচুয়ালি এখানে তোমাদের একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে যে এই যে নিউক্লিয়াস গুলো তৈরি হচ্ছে, এই নিউক্লিয়াস গুলো কিন্তু তৈরি কমপ্লিট না হওয়া পর্যন্ত সেখানে সেল ওয়াল ফরমেশন হয় না, অর্থাৎ এরা কোষে পরিণত হয় না, এরা শুধুমাত্র প্রি নিউক্লিয়ার ডিভিশনই করতে থাকে, অর্থাৎ নিউক্লিয়াস গুলো শুধু তৈরি হতে থাকে। যখন নিউক্লিয়াস ডিভিশনটা শেষ হয় তারপরে এখানে থাকা সেলগুলো কি করছে না, এখান থেকে এই যে সেলগুলো দেখতে পাচ্ছি এর দুটো সেল এরকম করে এরা সেন্টারের দিকে মুভ করে যায়, মাইগ্রেট করে যায়, পরিচালনা করতে থাকে মাঝখানে। তাহলে এরপরের কন্ডিশন আমরা কি দেখতে পাবো, যে এদিকে তাহলে 3টে সেল থাকছে, দুটো পোল রিজিয়নে 3টে করে সেল থাকছে, বা 3টে নিউক্লিয়াস থাকছে, মাঝখানে দুটো নিউক্লিয়াস মুভ করে গেছে। তাহলে মাঝখানে যে দুটো নিউক্লিয়াস মুভ করছে এরা কিন্তু সেল ওয়াল ফরমেশন করে না, কিন্তু এরা সেল ওয়াল ফরমেশন করে নেয় যে এরা কমপ্লিট সেলে পরিণত হয়ে যায়। তাহলে এ 3টাকে আমরা বলছি সেল, এদিকে 3টা সেল, এ পোলেও আমরা 3টা সেল দেখতে পাচ্ছি, আর মিডিলে যারা আছে এরা কিন্তু কোনোভাবেই সেল ওয়াল ফরমেশন করেনি, অর্থাৎ এরা কি হচ্ছে ইন্ডিভিজুয়ালি থেকে যাচ্ছে। এই যে মাঝখানে যে দুটো নিউক্লিয়াস আছে এরা নিউক্লিয়াস ফর্মেই আছে, এদের বলা হয় পোলার নিউক্লিয়াস, এদের পোলার নিউক্লিয়াস বলা হয়। কেন বলা হচ্ছে, কারণ যেহেতু এরা কি করছে পোল রিজিয়ন থেকে, মেরু থেকে মধ্যবর্তী স্থানের দিকে গমন করে এসছে, এই জন্য পোলার নিউক্লিয়াস বলা হচ্ছে, বা এদের ডিফাইন্ড নিউক্লিয়াসও বলা হয়, বা নির্মিত নিউক্লিয়াসও বলা হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এখানে তাহলে জানছি কি যে এই যে নিউক্লিয়াসগুলো তৈরি হয়েছে, এই নিউক্লিয়াসগুলো একটা পর্যায়ে গিয়ে জানাচ্ছে কিনা দুদিকে তাহলে 6টা সেল মূলত তৈরি হয়েছে, এবং এই যে নিউক্লিয়াস দুটো এরা ফ্রি অবস্থায় মাঝে আছে, এবং এরা যে ধরা হচ্ছে এই যে মাঝে ধরা হচ্ছে, এটাকে ধরা হচ্ছে যে এই যে টোটাল যে আমার এমব্রায়োসাইটটা এটাকেই ধরা হচ্ছে একটা সেন্ট্রাল সেল, এবং এর মাঝে ধরা হচ্ছে দুটো নিউক্লিয়াস আছে। তাহলে পুরো কন্ডিশনটা দাঁড়াচ্ছে কি, তাহলে এদিকে 3টা সেল, এদিকে 3টা সেল, আর পুরো একটা সেল, তাহলে টোটাল আসছে আমার 7টা সেল, কিন্তু নিউক্লিয়াসের সংখ্যা 8টা। ক্লিয়ার? চল নেক্সট বলা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট। আচ্ছা, ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট অলরেডি আমরা এখানে জেনে নিয়েছি কি করে হচ্ছে। তাহলে এই জায়গাটা যদি দেখা হয় যে ডেভেলপমেন্টটা, তাহলে ধরো যদি আমরা ফার্দার ডেভেলপমেন্ট দেখি, মূলত ধরো যে এমব্রায়োসাইট তো তৈরি হয়ে গেছে, কিন্তু তার মধ্যে যে ফার্দার ডেভেলপমেন্ট মানে কি জানছি, একটা টিপিক্যাল এমব্রায়োসাইট কিভাবে তৈরি হয় সেক্ষেত্রে বলা হচ্ছে তারপরে 3বার পরপর করে সাকসেসিভ মাইটোসিস ঘটে, দিয়ে ফাইনালাইজড ভাবে এখানে তৈরি হয় কি না টোটাল আমার 8টা নিউক্লিয়াস তৈরি হয়ে যায় এবং 7টা সেল তৈরি হয়।
সাতটা সেল কিভাবে তৈরি হয় বলা হচ্ছে যে দুদিকে দুটো পোল রিজিয়নে তিনটা করে সেল থাকে আর মাঝে দুটো নিউক্লিয়াস ফ্রি অবস্থায় থাকে এবং ওই নিউক্লিয়াস গুলোকে একটাই সেল ধরা আছে কোন সেলটার মধ্যে আছে সেন্ট্রাল সেল বলা হচ্ছে মূলত এই যে পুরো যে বড় সেলটা এর আন্ডারে আছে বলে ধরা হচ্ছে কোন দুটো সেল কোন দুটো নিউক্লিয়াস মাঝে দুটো নিউক্লিয়াস। তাহলে টোটাল সেলের সংখ্যা আসছে এখানে 7টা কিন্তু নিউক্লিয়াসের সংখ্যা আসছে 8টা। ঠিক আচ্ছা, এটা আমরা দেখবো এই জায়গায়। দেখো এবারে যদি আমরা ফাইনাল অ্যারেঞ্জমেন্ট দেখি, এই যে আমার মাঝখানে যে তাহলে নিউক্লিয়াস গুলো বা সেল গুলো তৈরি হয়েছে এদের যদি আমরা ফাইনাল অ্যারেঞ্জমেন্ট দেখি যে কিভাবে এরা এমব্রায়ো স্যাকের মধ্যে আছে তাহলে তাদের দেখতে পাবো এরকম কন্ডিশন আছে। ঠিক না, এদিকের ইন্টটা তো আমরা জানি, এদিকের ইন্টটাকে তাহলে বলা হচ্ছে কি চ্যালাজার ইন্ট। ঠিক অবিলে যদি আমরা দেখি যে উপরে যে এই যে বেসাল পার্টটা একে বলা হচ্ছে কি চ্যালাজার ইন্ট আর এদিকে এই যে রন্ধ্রটা দেখছে একে বলা হচ্ছে মাইক্রোপাইল। তাহলে এই সেন্সে এদিকটাকে বলছি আমরা মাইক্রোপাইলার ইন্ট বা মাইক্রোপাইল ইন্ট। ঠিক এবং এই যে এমব্রায়ো স্যাকটা থাকছে এর মধ্যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মূলত দেখতে পাচ্ছি যে এদিকে তাহলে 3টা সেল থাকছে এদিকে 3টা সেল থাকছে। যে 3টা সেল আমার চ্যালাজার ইন্টের দিকে থাকে এদের বলা হয় প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল, অ্যান্টিপোডাল সেলস। এবং এদিকে যে আমার এই যে মাইক্রোপাইল ইন্টের দিকে যে 3টে কোষ থাকছে এর মধ্যে দুটো কোষকে এই যে মিডিল একটা সেল দেখতে পাচ্ছি আমরা, এই দুটো এই সেলটাকে সারাউন্ড করে যে দুটো সেল দুদিকে আছে এই দুটো সেলকে বলা হয় সহকারী কোষ বা সাইনারজিড। এদের বলছি আমরা সাইনারজিডস, যার সংখ্যাটা হয় দুটো দুটো। আচ্ছা, এবং এর মিডিলে থাকছে কে না, এর মিডিলে আমরা দেখতে পাচ্ছি এক্স সেলকে, এক্স সেলকে দেখতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, এখানে দেখো এই যে সাইনারজিডস হয় সাইনারজিডস এর মধ্যে তার কিছু এরকম ফিঙ্গার লাইক পজিশন দেখতে পাওয়া যায়। এখানে কিছু মেমব্রেন এরকম করে মোটা হয়ে একটা গঠন তৈরি করে যাকে বলা হয় ফিলিফর্ম অ্যাপারেটাস, ফিলিফর্ম অ্যাপারেটাস। আচ্ছা, এখানে দেখো এই যে এক্সেল আর সাইনারজিড যেহেতু নর্মালি কি হয় না যখন এখানে আমার মেল গ্যামেটোফাইট আছে সে ফিউজ করছে কার সাথে না ফিউজ করছে এক্সেল এর সাথেই মূলত। তাহলে এক্সেল সাথে ফিউজ করতে গেলে এই যে দুটো সেল তার কাছে যে সাইনারজিডস থাকছে দুটো যে সহকারী কোষ থাকছে এরা কিন্তু কাজটায় সাহায্য করে। এই সেন্সে এই 3টে সেলকে একসাথে বলা হয় এক অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র। কারণ এর মধ্যে যে ফিউশনটা হবে সেক্ষেত্রে পুরো এটা একটা যন্ত্রের মতো কাজ করে, এই 3টে কোষ মিলে তার মধ্যে কিছু মেকানিজম থাকছে পুরো মেকানিজমটাকে সাপোর্ট করছে বিষয়টাই, এই জন্য বলা হচ্ছে এদের একসাথে কালেক্টিভলি এক অ্যাপারেটাস। ক্লিয়ার? আচ্ছা, এবং মাঝে যে আমরা দুটো নিউক্লিয়াস এখানে দেখতে পাচ্ছি এই যে দুটো নিউক্লিয়াস দেখতে পাচ্ছি এদের নাম কি দিচ্ছি আমরা পোলার নিউক্লিয়াই। পোলার নিউক্লিয়াই যার সংখ্যাটা দুটো হচ্ছে বা একে ডিফাইন্ড নিউক্লিয়াসও বলা হয়, নির্মিত নিউক্লিয়াস। আচ্ছা হ্যাঁ, এই যে নিউক্লিয়াস দুটো আছে ফ্রি অবস্থায় এদের উপরে কিন্তু ইন্ডিভিজুয়ালি সেল ওয়াল ফরমেশন হয়নি কিন্তু এরা একটা সেলের মধ্যে আছে বলে ধরা হচ্ছে, যেটা ধরা হচ্ছে কিনা টোটাল এই যে আমার এমব্রায়ো একটা এটাকে একটা সেল ধরে দেওয়া হচ্ছে, একে সেন্ট্রাল সেল বলা হচ্ছে। এটাকে আমরা বলছি তাহলে কি একে এই মুহূর্তে বলছি সেন্ট্রাল সেল, কেন্দ্রীয় কোষ। এবং এর মধ্যে বলা হচ্ছে তাহলে দুটো নিউক্লিয়াস, কোন দুটো নিউক্লিয়াস এই নিউক্লিয়াস। তাহলে এখানে যদি টোটাল আমরা অ্যারেঞ্জমেন্টটা দেখি এমব্রায়ো এর অ্যারেঞ্জমেন্ট টোটাল অ্যারেঞ্জমেন্টটা দেখা হয় তাহলে জানছি কি না এখানে দেখো তাহলে চ্যালাজার এন্ডের দিকে 3টে কোষ থাকছে তাকে বলা হচ্ছে কি অ্যান্টিপোডাল সেল এবং মাঝখানে তাহলে দুটো নিউক্লিয়াস থাকছে এখানে, তার চ্যালাজার এন্ডের দিকে 3টে নিউক্লিয়াস মাঝখানে দুটো নিউক্লিয়াস আর যেটা আমার মাইক্রোপ্যালার ইন্ট এখানে 3টে নিউক্লিয়াস। টোটাল নিউক্লিয়াসের সংখ্যা আসছে তাহলে 8টা নিউক্লিয়াস। ঠিক, কিন্তু যদি আমরা সেলের সংখ্যা দেখি তাহলে বলা হচ্ছে কি চ্যালাজার এন্ডের দিকে 3টা সেল মাঝখানে থাকছে দুটো নিউক্লিয়াস কিন্তু একটাই সেল সেন্ট্রাল সেল, সেন্ট্রাল সেলের মধ্যে আছে। কার মধ্যে আছে সেন্ট্রাল সেলের মধ্যে বড় সেলটাকে বলা হচ্ছে। আর যেটা আমার মাইক্রোপ্যালার ইন্ট সেদিকে আছে 3টা সেল। তাহলে টোটাল সেলের সংখ্যা কিন্তু এখানে আমরা পাচ্ছি 7টা। এবং এই ফেজে যখন চলে এসছে একেই আমরা বলছি কি টিপিক্যাল ফিমেল গ্যামেটোফাইট। তাহলে এই যে গ্যামেটোফাইটটা এটাই এর ফাইনাল ফর্ম, এই জন্য একে টিপিক্যাল ফিমেল গ্যামেটোফাইট বলা হচ্ছে বা আদর্শ ফিমেল গ্যামেটোফাইট বলা হচ্ছে।